নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্র নিগ্রহের কাণ্ডে উত্তপ্ত করিমগঞ্জ কলেজ, অভিযোগের তীর দুই এনএসইউআই নেতার দিকে। প্রকাশ্যে বিজিবির অন্তর্কুন্দল, কর্ণাটপুর কাইস্ত মুর্দাবাদ ধ্বনি, উদারবন্দ বিজিবি কার্যালয়ে। কাচারে জলে ডুবে মৃত্যু 18 মাসের শিশুর। সেপ্টেম্বরে বরাক সফরে আসছেন রাইজর দলের সুপ্রিমো অখিল গগৈ। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করিমগঞ্জে। শিবসাগরে মারোয়ারি সমাজকে দিয়ে ক্ষমা চাওয়ানোর ঘটনায় আসাম সরকারকে তীব্র ভৎসনা সুস্মিতা দেবের। বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই ও সিংলার জল, প্লাবিত করিমগঞ্জের বহু গ্রাম। শিলচর নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হলো সহজ যুগের আত্মসাক্ষাৎকার শিবির। রোগী সেজে টাকা চুরি, স্থানীয়দের তৎপরতায় ধৃত বহিরাজ্যের দুই চোর। রেগিং কাণ্ডে উত্তপ্ত করিমগঞ্জ কলেজ চত্বর। এনএসওয়াই নেতার হাতে আক্রান্ত করিমগঞ্জ কলেজের দুই পড়ুয়া। কলেজ ভর্তি ছাত্রের সম্মুখে এনএসওয়াই নেতার হাতে নিগৃহীত কলেজে সদ্য আসা স্নাতক প্রথম বর্ষের দুই ছাত্র। ক্ষমতার লিপসায় লেলিহান হয়ে গুন্ডার ভূমিকায় এনএসওয়াই নেতা তথা করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক রোহিত দাস ও সোশিয়াল সার্ভিস সেক্রেটারি সুব্রত দেব। ছাত্রদের সুরক্ষা তথা তাদের হয়ে কাজ করার শপথ নেওয়া এই দুই নেতা ক্ষমতার নেশায় বুধ হয়ে কলেজের দুই ছাত্র পৃথ্বীরাজ নাথ ও শুভজিৎ পুরকাইস্তকে শারীরিকভাবে নিগৃহীত করেন। এনএসওয়াই নেতার হাতে আক্রান্ত পৃথ্বীরাজ নাথ বলেন, তার মোবাইল ফোনে আসলে তিনি সেই ফোন উঠাবার সময় মোবাইলের আলো জ্বলে যাওয়ায় এনএসওয়াইয়ের ওই দুই নেতা ফটো ওঠানোর মিথ্যে অভিযোগ দিয়ে তাকে কলেজ ভর্তি ছাত্রছাত্রীদের সম্মুখে শারীরিকভাবে নিগৃহীত করার পাশাপাশি পরিবার নিয়ে অক্ষত্য গালাগালি করে তাকে কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে নিয়ে যান। কিন্তু অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীও এনএসওয়াই নেতা কর্তৃক সাধারণ ছাত্র নিগ্রহের ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। শুভজিৎ পুরকাইস্ত নামের অপর এক ছাত্রের সাথেও অনুরূপ ঘটনা হয়েছে বলে উল্লেখ করেন শুভজিৎ পুরকাইস্ত নামের ওই ছাত্রটি। এদিকে আতঙ্কগ্রস্ত নব্য কলেজে আসা ছাত্রটি এনএসওয়াই নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিচারের আশায় করিমগঞ্জ কলেজের অধ্যক্ষের মাধ্যমে কলেজ ডিসিপ্লিন কমিটির নিকট ঘটনা তদন্ত চেয়ে এক আবেদনপত্র প্রেরণ করে। ছাত্র সংসদের ছাত্রনেতা দ্বারা সাধারণ ছাত্রের উপর আক্রমণের ঘটনায় কলেজ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আমার নাম পৃথ্বীরাজ নাথ। আমি করিমগঞ্জ কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি। 2-3 দিন আমি করিমগঞ্জ কলেজে যাইছি। আজকে হঠাৎ আমি করিমগঞ্জ কলেজ ক্যাম্পাসের মধ্যে আমি হাঁটে হাঁটে যাওয়াতে আসলাম। তখনই আমার মোবাইলের মধ্যে আমার একটা বন্ধু ফোন করছিল যে আমি ফোনটা রিসিভ করার গিয়ে ভুলবশত আমার মোবাইলের একটা ফ্ল্যাশ লাইট অন হয়ে গেছে। ফ্ল্যাশ লাইট অন হওয়ার পরে আমরা কলেজের মধ্যে দুইজন দাদা তারা আসলা। তারা ভাবছে যে আমি ফটো উঠাইলাম হইয়া তারা আমার রেগিং করিয়া আমার কলারে শার্টে ধরিয়া টানা এসরা করিয়া সমস্ত 3,000 স্টুডেন্টের সামনে আমার টানা এসরা করিয়া লিয়ে গেছে। আমার সেলফ রেসপেক্ট একবারে মানে তুচ্ছ করিয়া। ওই যে তার নামটা আমার ঠিক মনে পড়ে না, মানে একজন আসলে রোহিত দাদা একজন, আর একজন আসলে হইলো সুব্রত দাদা, আর একজন আসলা। তারা মোস্ট প্রবাবলি তারা এনএসইউআই এর দলের হইতে পারেন, কারণ আমি তারা এখানের মধ্যে বেচ দেখছি একটা, যেটা ইউনিয়ন বডির তারা এখানের মধ্যে বেচ লাগে আসলো। তারা আমার টানা এসরা করে প্রিন্সিপাল স্যারের কাছে লিয়া গেছিল। প্রিন্সিপাল স্যারে বলছেন যে এরকম কিছু হইতে না। তখনই আমি একটু করে গিয়ে আমার সব বন্ধুরা মিলিয়ে আমরা একটা রিটেন নোটিশ আমি প্রিন্সিপাল স্যারে পাবলিশ করছি। তাই বলছেন, তাই আশ্বাস দিয়েছি যে এটা মানে নেক্সট আমার লোক যদি কিছু হয় প্রিন্সিপাল স্যারে আবার দেখবা। এটা কালকে সেম ইনসিডেন্ট আমার একটা বন্ধুর লেগে হয়েছে, এইখানে মধ্যে আছে। আমি বিএ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। বর্তমানে গতকালকে দুপুরবেলা আমি আমাদের ফ্রেন্ডসের সাথে গল্প করছিলাম, তো হঠাৎ একজন দাদা এসে আমাদের এখানে ইন্টারফেয়ার করেন, আমাকে হ্যারাস করেন। উনি বললেন যে এরকম কথা বলতেন। আমি আমাদের ফ্রেন্ডসের কথা বলছিলাম, ওরা হঠাৎ এসে আমার সঙ্গে এরকম হ্যারাস করছে। তারপর ওরা চলে যায়। তারপর আরও 10 মিনিট যাওয়ার পর ওরা আবার এসেছে, আমাকে দুজন দাদা আরও নিয়ে এসেছে। আমাকে আমার এখানে বলছে মাঝে মাঝে স্ল্যাং ওয়ার্ড ইউজ করেছে। তারপর এখানে আমার কলারে ধরে তারপর গলাতে পর্যন্ত হাত দিয়ে দিয়েছে। অনেক স্টুডেন্টস 3,000 মতো স্টুডেন্ট হবে এখানে, বাই স্ট্যান্ডে এখানে আমরা বসেছিলাম। তারপর ওরা হঠাৎ এসে আমাকে অ্যাটাক করে। এরকম র্যাগিং তো শুনেছিলাম করিমগঞ্জ কলেজে হয় না। বিগত 2022 সনের থেকে আমি করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নিয়েছি, এরকম তো কখনো হয়নি। যখনই এনএসওয়াইয়ের ইউনিয়ন বডি ফর্ম হয়েছে তখন থেকে এরকম ইনসিডেন্টস তো হচ্ছে। গতকালকে আমার সাথে এরকম হয়েছে, আজ আমার বন্ধুর সাথে এরকম হয়েছে। বিগত কালকে যদি অন্য কারোর সাথে, অন্য স্টুডেন্টের সাথে না হয়, এরকম র্যাগিংটা বন্ধ করার জন্য আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি যাতে আপনি এইরকম একটা স্টেপ নিন। রুগী সেজে ডাক্তার দেখাতে গিয়ে টাকা চুরি করে অবশেষে বহিরাজ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের 2 মহিলা সহ এক শিশু ধরা পড়ল পাতারকান্দি সলগই বাজারে। বৃহস্পতিবার 2 মহিলা, এক 12 বছরের শিশু সহ দুপুরে পাতারকান্দির সাময়িক হাসপাতালে পৌঁছে ডাক্তার দেখানোর ফাঁকতালে স্থানীয় এক মহিলার প্লাস্টিকের ব্যাগ থেকে 40,000 টাকা চুরি করে গাডাঘাতে। পরে এতে জড়িতদের ছবি হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে বের করে সব দিক খোঁজখবর নিয়ে তাদের সলগই বাজারে উদ্ধার করা হয়। এতে জড়িতরা যাযাবর প্রকৃতির লোক। তাদের প্রায় 20 জনের একটি দল গত 2 দিন ধরে সলগই বাজারের সরকারি শেড ঘরে অবস্থান করছিল। এ মর্মে পাতারকান্দি উত্তর গেট সংলগ্ন গ্রামের বাসিন্দা
দুই মহিলা জানান যে তারা এদিন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সুনীতি এসএইচজি গ্রুপ থেকে নগদ 40,000 টাকা তুলেছিলেন। তাদের প্রথম থেকেই পিছু করছিল বহিরাজ্যের এই মহিলারা। তারা ডাক্তার দেখাতে হাসপাতালে পৌঁছলে পিছু দাবা করে ওই দুই মহিলা অন্ধের ভূমিকা সেজে তাদের কাছ থেকে টাকা নিয়ে হাতিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। শেষে ধৃতদের আটক করে কিছুটা উত্তম উদ্যম দিলে বিভিন্ন স্থানসহ দানক্ষেত থেকে উদ্ধার হয় নগদ 38,000 টাকা। তারা টাকা চুরির জন্য সঙ্গে থাকা শিশুটিকে দায়ী করে এদের এমন একটি বিশাল সিন্ডিকেট পুরো উত্তর পূর্বাঞ্চল সক্রিয় থাকার খবর পাওয়া গেছে। এদিকে এদিন বিকেলেই সলগই বাজার বিডিবি সহ বাজার কমিটির কর্মকর্তারা যাযাবর প্রকৃতির লোকদের বাজার থেকে তাড়িয়ে দেন। সলগই থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমরা खाए ना। अच्छा वो दोनों रखा था पैसा। क्यों रख लिया भाई? उतना पैसा क्यों रखा आप? वो दोनों रखा था, ये बोला कि संग में जाओ उठा के पैसा लेके दे देना। वो बच्चा लोग रखा था? हाँ हम नहीं रखा है पैसा। वो बच्चा लोग क्या है आपका? वो उसका भाई है। आपका पार्टी আমিনা খানো बड़े को? পাতারখান দিখাল ভাড়া अच्छा अपना नाम আফসানা বেগম বাড়ি? পাতারখান। ও কিতা হইছে আজকে? আমরা আজকে লোন লইছি লইয়া টাকা 40,000 টাকা ব্যাংক কোন ব্যাংক থেকে লোন লইছেন? আমরা পাঞ্জাব ব্যাংক থেকে। আচ্ছা হ্যাঁ আপনি আমি লোন তাই- লইছি পাঞ্জাব ব্যাংক আপনি কত লইছিল লোন? আমরা 30,000 লইছি। আপনি 30,000 তাই 40,000? আচ্ছা লইয়া আমি লইয়া আমার মানে অ্যাকাউন্টে রইছে 10,000 টাকা আর স্টুডেন্ট পয়সা 20,000 লইছি, 20,000 লইছি ও নিচের রকম থাকি আর দুটা মিলে আমি একখানে এক বেগ আইছি। আমরা কি করব মানুয়ারি এক বেগ লাগে ইয়ালে 20,000 40,000 টাকা লইছি। তারপরে দান করছেন আমারে চলো হসপিটাল থেকে যাই আমার তো পুরো এন্টি বলি আই পয়সা টোটাল কিসে কত টাকা? 40,000 টাকা। আপনার 20 তাইনের 20 ও 40,000 টাকা। আচ্ছা ওই এরপর আপনার কি গাড়িতে আসলা না পায়ে হাঁটি আসলা? না আমরা পরে গিয়ে হসপিটাল গেছি। হসপিটাল যাওয়ার পরে টানা দিও বাচ্চার জন্য সার্টিফিকেট এন্ট্রি করে ওখানে গিয়ে আমি এন্ট্রি করছি বাচ্চার সার্টিফিকেটটা করার পরে ওলা ঘুরিছি ঘুরিয়া ও ঘুরার পরে ডুঙ্গা টাকা আসতে বেগে হারাই ওলা রাসিমের বাচ্চা ওটা সাথে বেগে টাকার পরে গিয়ে ওটা ওলা ঘুরতে ওটা আমার লাগে টাকা রাখা করছে বহু সময় ওরকম দেখাইছে। আমি তারপরে ইতে কইছি তুই চোখে দেখোস না নি ওটা ওটা কইছে নাই গো অন্ধ চোখে দেখে না কইয়া তো তারা গিয়ে গেছে বাড়ি গিয়ে তারা ওদিকে গাড়ি তুটি গেছে আর আমরা 5 মিনিট গেছে না গাড়ি তুটি গেছে গিয়ে গেটের ওখানে গেছি গেলে আমার ওটা কইছে ওই ব্যাগ রাখি আর কইতো আমি গেছি আমার ব্যাগ নাই পার্স নাই ও কইছে বাবা আমি আমার পার্স থেকে নিছি গিয়া আমার পয়সা নাই ও ঘুরিয়ে গিয়ে টাকা রাখতে করছে ওকে সারা কোনো দিন নিতে না আমরা তো আর কোনো মানুষ আমার দাল লইছে না ও তারপরে গিয়ে তারা গিয়ে আমরা সিসি তারা কইছে সিসি দেখো চেক করো ও সিসি চেক করার পরে দেখা পড়ছে তারা দেখাতে তারা নিছে কোন ফাদারকান্দি হসপিটাল? আচ্ছা আপনার ব্যাগ থেকে 20,000 টাকা গেছে। আপনার কাছ থেকে কিরকম টাকা নিছে? এক ব্যাগে 40,000 টাকা আছে। কেন করে নিছে আমরা কি করে পরিবারের আলফা থেকে সালফা হওয়া লোকরা যদি স্টেজে দাঁড়িয়ে ক্ষমা খুঁজেনি তাহলে মারওয়ারি সমাজের সাথে এমন আচরণ কেন, প্রশ্ন তুললেন সুস্মিতা দেব। আলফা থেকে সালফা হওয়া লোকরা আত্মসমর্পণ করার পর স্টেজে দাঁড়িয়ে কি ক্ষমা চেয়েছে, প্রশ্ন সুস্মিতা দেবের। তাহলে মারওয়ারি সমাজকে কেন ক্ষমা খুঁজতে হলো? শিবসাগরের ঘটনার পর মারওয়ারি সমাজের ক্ষমা খোঁজা নিয়ে দুঃখ প্রকাশ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বিগত কিছুদিন পূর্বে শিবসাগরের রাষ্ট্রীয় পর্যায়ের এক পাঞ্জা খেলোয়াড়কে অনাঅসমীয়া করা আক্রমণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল শিবসাগর জেলা। এই ঘটনার পর শিবসাগরে 30টি জাতীয় সংগঠন শিবসাগরে ব্যাপক প্রতিবাদ গড়ে তোলে। জাতীয় সংগঠনের প্রতিবাদের পর বাধ্য হয়ে মারওয়ারি সমাজের প্রতিনিধিরা মন্ত্রী রনজ পেগুর সম্মুখে ক্ষমা চেয়ে বিষয়টি শেষ করেন। মারওয়ারি সমাজের এই ক্ষমা চাওয়ার বিষয়টিকে খুব দুঃখজনক বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা দেব বলেন, আলফা হলো হত্যাকারী সংগঠন, আসামের 4,000 লোকের হত্যার সাথে জড়িত এই সংগঠন, কিন্তু আলফা থেকে সালফা হওয়া লোকরা যদি ক্ষমা চায়নি তাহলে মারওয়ারি সমাজকে কেন ক্ষমা চাইতে বাধ্য করা হলো বলেও প্রশ্ন সুস্মিতা দেবের। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করে বলেন যে হত্যাকারী আলফা সংগঠনের প্রধানকে ডাঙ্গরিয়া বলেও সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে সাংসদ সুস্মিতা দেব মিয়া খেদা প্রসঙ্গ নিয়ে বলেন, হিমন্ত বিশ্ব শর্মা জেনে গেছেন 2026 সনে নির্বাচন জেতা ওনার জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে, যার জন্য আসামে হিন্দু মুসলিম রাজনীতি শুরু করেছে বিজেপি। উজান আসামে মিয়া খেদা আন্দোলনের মূল নায়ক হিমন্ত বিশ্ব শর্মা বলেও মন্তব্য করেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। বিজেপি যখন মনে করে ইলেকশন হারবে তখন হিন্দু মুসলমানের মধ্যে ডিভিশন করে, আর মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে ওনার পজিশন সমস্ত আসামে খুবই খারাপ। উনি যে ধরনের কথাবার্তা অ্যাসেম্বলিতে বলা শুরু করেছেন, মিয়া মুসলিম বের করো, এই করো সেই করো, উনি এটা হলো একটা ইঙ্গিত যে আসামের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে 26-এ ওনার বিপদ আছে, আর কিছু না। উনি করিমগঞ্জে ভোট ডিভিশন করলেন, যে কোনো একটা কমিউনিটিকে করলেন কিলঞ্জিয়া দিবেন,
এই যে 3 দিন ঘুরে গেলেন বরাকে, ওদের সঙ্গে বসেছেন? ওদের সঙ্গে বসেছে নাকি মুখ্যমন্ত্রী? বসেন। দিস ইজ বিজেপি। যে ইলেকশন চলে যাবে উনি মিয়া নন মিয়া সবার সঙ্গেই আলাপ আলোচনা করবেন, গোলামেলা করবেন ভোটের সময়। উনি কি মুসলিম কমিউনিটির ভোট কম চেয়েছেন করিমগঞ্জে এসে? ঢিঙে ইলেকশনে ঢিঙে গিয়ে সভাতে উনি কি ওদের ভোট চাননি? কি বলতে চাইছেন উনি? এখন অ্যাসেম্বলিতে বড় বড় লেকচার দিচ্ছেন। আর কত ডিভাইড করবেন আপনি সোসাইটিকে? আর আপনি মিয়া মুসলিমের কথা কি বলছেন? আমি অত্যন্ত দুঃখিত যে শিবসাগরে যেভাবে মারওয়ারি কমিউনিটির কিছু সিনিয়র সিটিজেন্সদের স্টেজে দাঁড় করিয়ে বলা হয়েছে যে নিচে বসে আপনারা ক্ষমা চান, এইটা কোনো রাজ্যতে হতে পারে না। আবার বলা হচ্ছে এটা নাকি ভলেন্টারিলি করেছে। আপনারা চিন্তা করেন, এই ধরনের প্রোগ্রাম করে একটা মন্ত্রীর সামনে যদি একটা কমিউনিটিকে বলা হয়, তো আসামের রুল অফ লটা কোন পর্যায়ে গেছে। আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড অর্গানাইজেশন, আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয় তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ওদেরকে? আমি প্রশ্ন করছি কেন না? যদি মনে হয় যেটা ঠিক যে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে, তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছেন একটা মন্ত্রীকে সামনে রেখে, যে আলফা 4,500 মানুষ না কত মানুষ যাদের হত্যা হয়েছে এটা অমিত শাহ বলেছেন, ওদেরকে কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে? হয়েছে নাকি? আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে মুখ্যমন্ত্রী যখন ফেসবুক লাইভ করেন উনি বলেন পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, এরা কাদের দল? বিজেপি যখন কংগ্রেসে যে একজন নেতা বলেছিল বিন লাদেন জি, ওরা খুব খারাপ পেয়েছিল, তো পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া করে আসামের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী বলেন, এটার মানে কি? জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করিমগঞ্জে। হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদের জন্মদিবসকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজন করা হয়। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগেও করিমগঞ্জে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। সরকারি স্কুলের খেলার মাঠে এদিন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বিশিষ্ট খেলোয়াড় অখিল পালকে সংবর্ধনা জ্ঞাপন করে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও এদিন জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এক প্রদর্শনী ফুটবল খেলারও আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি ক্রীড়া ভারতীর উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় করিমগঞ্জে। মেজর ধ্যানচাঁদের জন্মদিবসকে জাতীয় ক্রীড়া দিবসকে এইভাবে পালন করে থাকি। আমরা প্রদর্শনীমূলক খেলা আয়োজন করে থাকি। এবার আমাদের প্রদর্শনীমূলক ফুটবল খেলা হচ্ছে, তার পাশাপাশি আমরা জানি সামার ক্যাম্প ট্রায়াল ক্যাম্প চলছে ক্রিকেটে। আর ক্রীড়া ভারতীর এখানে এই মাঠে ক্রীড়া ভারতীর ছেলে এবং মেয়েদের উভয়ের জেভলিং প্রতিযোগিতা চলছে। আর তার পাশাপাশি আমরা একজন বিশিষ্ট ক্রীড়াবিদকে প্রাক্তন ক্রীড়াবিদকে সম্মাননা দিয়ে থাকি। আমরা প্রাক্তন খেলোয়াড় প্রাক্তন রেফারি অখিল পাল মহোদয়কে আজকে আমরা সম্মাননা প্রদান করেছি। আমরা আশা করব বর্তমান সরকার ক্রীড়ার প্রতি মনোনিবেশ করছে, ঠিক তার পাশাপাশি আমরা ধ্যানচাঁদ যেভাবে নিজের জীবনের সর্বস্ব ক্রীড়ার জন্য দিয়েছেন, জার্মানির দেওয়া চাকরির প্রস্তাব উনি প্রত্যাখ্যান করেছিলেন এই দেশের জন্য খেলার জন্য। আমরা যারা এই জেলার খেলোয়াড়রা আছি, আমরাও এই জেলার জন্য খেলার উন্নতির জন্য নিজেদের সর্বস্ব দেব। আমরা জেলার পাশাপাশি রাজ্য ভবিষ্যতে আমরা এই দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। এই শুভেচ্ছা এই আশা রেখে আমি আমাদের আজকের কার্যক্রম আজকে ডিএসএর রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত
আধিকর্তা যা আছে সবাই মিলে যে ধানচাঁদের জন্মদিনে এই খেল মহারণে এই যে আয়োজন করেছে অতি সুন্দর জিনিস। আর ওরা ডিএসের পক্ষ থেকে এখন যে খেলাধুলা মানে অনেক এগিয়েছে এবং অনেক নিরলস ওরা পরিশ্রম করছে। লেডিস ফুটবল, লেডিস ক্রিকেট টিম, তারপরে এই রাত্রে এই যে অফিস লিগ, রাত্রে ওরা রাত্রি 10টা 12টার সময় বাড়িতে গেছে। খুব নিরলস পরিশ্রম করে আজকে অনেক উন্নতিতে করিমগঞ্জ পৌঁছেছে। আশা করব আরও যেন পরবর্তী এরা সবাই যেন এইভাবে এগিয়ে এসে আমাদের করিমগঞ্জের সুনাম অক্ষুণ্ণ রাখে। আর প্লেয়ারদের উদ্দেশ্যে আমি একটু বলছি, তোমরা যারা প্লেয়ার আছো তোমাদের জন্য ডিএসের এরা অনেক করে, তোমরা তাদেরকে কি দিবে? আজকে যে আমাকে এই সম্মাননা দিয়েছে, আমি প্লেয়ার হিসাবে এটা আমার প্রচণ্ড পাওনা। তোমরাও সবে এইভাবে তোমরাও একদিন সম্মাননা পাওয়ার জন্য আশা করব আমি। আর আমার যে ডিএসএল যারা আছে, এই যে আজকে যে আমাকে সম্মাননা দিয়েছে, এর চেয়ে বেশি তারা সম্মাননা পাবে কখন? যখন টিমটা জিতে ট্রফি এনে দিবে, করিমগঞ্জের সম্মান রক্ষা করবে, তখন তাদেরও এর চেয়ে বেশি সম্মান। বুঝেছ? তোমরা ভালো করে খেলবে, ভালো। কাছাড়ের উদারমন্দের পানগ্রামে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে মৃত্যু মাত্র 18 মাসের এক ছোট্ট শিশুর। মৃত শিশুটির নাম ইহাদুল আহমেদ লস্কর। পুকুর পাড়ে খেলতে থাকা অবস্থায় হঠাৎ পুকুরে পড়ে যায় শিশুটি। ঘটনাটি প্রত্যক্ষ করে পরিবারের লোক পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উদারবন হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে অঞ্চলটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফের বন্যার পদধ্বনি করিমগঞ্জের বিভিন্ন অঞ্চলে। জেলার অন্যতম দুই নদী লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ধারাবাহিক বর্ষণের ফলে লঙ্গাই নদীর জল বিপদসীমার 2.10 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে পাতারাকান্দি রাজস্ব চক্র এলাকার বহু গ্রামীণ সড়ক নদীর জলে তলিয়ে গেছে। গত সপ্তাহে লঙ্গাই নদীর বিভিন্ন স্থানে নদীবাঁধ ভেঙে পড়ে। চতুর্থবারের মতো বন্যার জলে মুরাদপুর, পেকুরগাঁও, রাজারগাঁও, মুরাউড়া, বাদেজমা সহ বেশ কয়েকটি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে। অসময়ের বন্যায় জলে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা কৃষি জমি। বর্তমানে নদীর জল আরও বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকাল থেকে এত পুরা এই রাস্তায় এত পুরা মানে এইরকম জল আসিল না, শুকনো আসিল। আর সকাল থেকে এখন তো বাজে 2টা-2:30 বাজে এখন বর্তমানে। পানির মানে এটা দেখিও মানুষ দেখি পারেন না, এই অবস্থা হয়েছে। আর তো মানে এটা জায়গা জমিন তো মানে যা আসিল পানির করে সব মানে এখন পানি, এই পানি আর মানে ধান বাঁচার কোনো বাট নেই। আলি সালি মানে সব খাইয়া গেছে গিয়ে, খাইয়া যাইব মোটামুটি। আর মানে এটা তো আর খোয়ার মতো নাই। কিন্তু মানে এখান তো হয়েছে কি রঘুট্টু থেকে বাড়িগ্রাম এরিয়া আমরা এই অবস্থা হওয়ার কারণ কিটা? অবস্থা কারণ হয়তো মুরাদুরের মানে এন্ডির বাঁধ ভাঙছে, মানে লঙ্গাই নদীর বাঁধ ভাঙছে, ভাঙ্গায় গিয়া এই অবস্থা মানে সব হাজার হাজার মানুষের মানে একদম ক্ষতি শেষ মোটামুটি। বর্তমানে যেহেতু করিমগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত নাই, না করিমগঞ্জ মানে এখানেও বৃষ্টিপাত নাই। আমরা বাদেজমা, দক্ষিণ বাদেজমা এখানেও মানে কোনো বৃষ্টি নাই। দত্তপাড়া হো, বাদুরপুর হো, কাশিমপুর হো, মানে কোনো বৃষ্টি নাই। আনা বৃষ্টি মানে এইরকম প্লাট হয়েছে। এটা বাইরে থেকে জল আইছে, লঙ্গাই নদীর জল আইয়া এই অবস্থা হয়েছে। বর্তমানে অবস্থা তো বেহাল। কবে থেকে ফ্লাড হয়েছে? তো কালকে রাতে থেকে যায়। কোন কোন গ্রাম বর্তমানে জলের নিচে? তো খালোপার, দক্ষিণ বাদেজমা, কাশিমপুর, কামালাগাঁও, এরপরে উত্তর বাদেজমা, দত্তপাড়া, এটা তো আর পুরা এক সমান লেভেল। এই রাস্তাটা কোন সময় জলের নিচে গেছে? এটা তো কালকে রাতে থেকে, আজকে সকাল থেকে। এটা রাস্তার নাম কিটা? তো টুকর বাজার আর বাড়িগ্রাম। টুকর বাজার বাড়িগ্রাম। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 0384602600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048
459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বিজেপির কার্যকর্তা সভায় কর্মীদের বিক্ষোভ, নেতার নামে গোবেগ ধ্বনি, উত্তাল সভাস্থল। কাচার উদারবন্দের বিজেপি কার্যালয়ে ধুমধুমার কাণ্ড। প্রকাশ্যে চলে এলো বিজেপির অন্তর্কুন্দল। লবিকেন্দ্রিক রাজনীতিতে জর্জরিত খাচার জেলা বিজেপি। সদস্যভর্তি অভিযানে প্রদেশ বিজেপি নেতা কনাথ পুরকাইস্তকে গোবেগ ধ্বনি উদারবন্দের নেতাকর্মীদের। সদস্যভর্তি অভিযানের জন্য উদারবন্দ মণ্ডল কার্যালয়ে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রভারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা জয়জিৎ দে ও সঞ্জয় ঠাকুর। এদিকে বিজেপির প্রদেশ সম্পাদক কনাথ পুরকাইস্তকে সমাবেশে উপস্থিত দেখে কুবে ফেটে পড়েন উদারবন্দের নেতাকর্মীরা। একসময় এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনারও সৃষ্টি হয়। কনাথ পুরকাইস্তের নামে গোবেগ ধ্বনি দিতে থাকেন বিজেপির একাংশ কর্মীরা। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে দেখে সভাস্থল ছেড়ে কেটে পড়েন বিজেপি নেতা কনাথ পুরকাইস্ত। আগামী সেপ্টেম্বরে বরাক সফরে আসছেন রাইজের দলের সুপ্রিমো অখিল গগৈ। বৃহস্পতিবার দুপুরে শিলচরের এক অভিজাত হোটেলে কনফারেন্স হলে রাইজের দল কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় এক যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর বলেন, আসাম বিজেপি সরকারের একমাত্র বিরোধী দল হিসাবে পরিচিত রাইজের দল। এই দলের সুপ্রিমো অখিল গগৈ একমাত্র প্রতিবাদী নেতা, যিনি আসামের জনগণের স্বার্থে কথা বলে থাকেন। বিজেপি দল এক সাম্প্রদায়িক দল। এই দলের শাসন থেকে জনগণ মুক্তি চাইছে এবং আগামী নির্বাচনগুলোতে রাইজের দল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও জয়যুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। আইনজীবী ভাস্কর ভট্টাচার্য বলেন, বর্তমান দিনে যেভাবে বিজেপি সরকার রাজ্যের এপিডিসিএল বিদ্যুতের স্মার্ট মিটার লাগিয়ে গরিব মানুষের অর্থ লুটে নিচ্ছে, তা গুরুতর অন্যায় কাজ। রাস্তার বেহাল অবস্থার বিষয় নিয়ে আগামী দিনে রাইজের দল এক বিশাল আন্দোলন গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি। রাইজের দলের ভিতকে বরাক উপত্যকা জুড়ে মজবুত করার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাসে বরাক উপত্যকা সফরে অখিল গগৈ আসবেন বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা। কাছাড় জেলা কমিটির রাইজের দলের ব্যবস্থাপনায় আজকে হোটেল শিলচরের হোটেল অরবিটে আজকে আমাদের একটা
একটি সভা, রাইজের দলের একটি সভা অনুষ্ঠিত হয় আগন্ত সেপ্টেম্বর মাসে। আমাদের দলের সুপ্রিমো মাননীয় অখিল গগৈ মহাশয় বরাক সফরে আসছেন, তো একটা রূপরেখা বানানো হয় আজকের এই মানে সবার মাধ্যমে, এবং জেলা কমিটিতে কিছু যোগদান কার্যসূচিও হাতে নেওয়া হয়, এবং এই 2-3টা আমরা রেজুলেশন নিয়েছি যে আমাদের সেপ্টেম্বরের প্রোগ্রামের শেষে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এই স্মার্ট মিটার নিয়ে আমরা বৃহত্তর আকারে শিলচরের এজিএম অফিস আমরা ঘেরাও করব। কেননা আমরা বিগত দিনে দেখেছি, আমাদের পরিলক্ষিত হয়েছে যে সরকার এই স্মার্ট মিটার দিয়ে প্রতিটা ঘরে একটা টোল গেট বসানো হয়েছে, প্রতিটা ঘরে এই স্মার্ট মিটার দিয়ে। আজকে বিগত দিনে আমরা দেখেছি অনেক দিনমজুর মানুষ যারা মাসিক আর্নিং হয় মানে 1500 টাকা 2000 টাকা, কিন্তু দেখা যায় 2টা লাইন 3টা লাইন ওদের থাকে, তারপরে এসে যায় মাসের মধ্যে আপনার মাসে না 15 দিনে এসে যায় 1500-2000 টাকা। তো ওই দিনমজুর মানুষ 1500-2000 টাকা কীরকম ও এফোর্ড করবে? তো সেটা নিয়ে আমরা গোটা মানে রাইজের দলের আসাম তথা বরাকবেলিতে গণ আন্দোলনের একটা সৃষ্টি বিগত দিন থেকে চলছে। তো সেটা নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামের পরে আমরা এই স্মার্ট মিটার নিয়ে কাছাড় জেলার এজিএম অফিস আমরা ভয়াবহ অবস্থা মানে বৃহত্তর আকারে আমরা ঘেরাও করব। এর জন্য ঘেরাও করব প্রতিটা স্মার্ট মিটারের যেগুলো টুল গেটের মতো যে টুল ট্যাক্স যেরকম দেওয়া হয়, এরকম টুল গেটের যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে সেই ট্যাক্সগুলো আদানি আম্বানির প্যাকেটে যাচ্ছে। আমরা চাইছি যে আসামের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে আজকে রাজ্যের দলের যে ভূমিকা সেটা সত্যি খুবই গরিয়ানা, সত্যি মানে সেটা খুবই উল্লেখযোগ্য, এবং আগামী দিনে আমরা বিভিন্ন নির্বাচনে আমরা রাজ্যের দলের উপস্থিতি আমরা পরিলক্ষিত করছি, এবং জনগণের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে। আসামে বিভিন্ন সময় আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে এজিপি আসাম গণ পরিষদ এবং অন্যান্য দলও এসছে, কিন্তু রাজ্যের দলের বিশেষ করে অখিল গগৈ সাহেব আমাদের যিনি নেতা, ওনার যে ভূমিকা, ওনার যে অ্যাক্টিভিটি শুধু বিধানসভার ভিতরে নয় বিধানসভার বাইরেও, সেইটা পরিলক্ষিত করে মানুষ এই রাজ্যের দলের প্রতি আকৃষ্ট হচ্ছে। মানুষ রাজ্যের দলের প্রতি ওনাদের আস্থাটা ইতিমধ্যে অর্জন করতে পেরেছে। শিলচর সুনাই রোড স্থিত লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হলো সহজ যুগের আত্মসাক্ষাৎকার শিবির। প্রায় 50 জন নেশামুক্তি কেন্দ্রের কর্মীরা এতে অংশগ্রহণ করেন। মাতাজি নির্মলা দেবী প্রবর্তিত সহজ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে জীবনে উন্নতি লাভ করা যায় সেটা হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় সবাইকে। সকালে ও সন্ধ্যায় 10 মিনিট করে ধ্যান করলে যে কোনো ব্যক্তিত্বের বিকাশ ঘটবে বলে উল্লেখ করা হয়। বিশেষ করে যারা নেশামুক্ত হতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে মনসংযোগ রাখার ক্ষেত্রে এই ধ্যান অত্যন্ত উপযোগী বলে উল্লেখ করেন সবাই। এই শিবির পরিচালনা করেন শিলচর সহজ সেন্টারের সদস্যরা। हम सभी लोग किसी न किसी देवी देवता को मानते हैं। कोई ईश्वर, अल्लाह, परवरदिगार सब एक ही है, लेकिन नाम अलग अलग है। केवल नाम अलग अलग है, रूप अलग अलग है, परमेश्वर एक ही है। तो यहाँ पर सहयोग में हम एक ही विश्व निर्माण धर्म को फॉलो करते हैं। यहाँ पर सहयोग करने से हमें कई सारे लाभ होते हैं। सबसे पहले तो हमारा जो भी किसी हमारे अंदर कुछ ना कुछ दुर्गुण है, व्यसन है, या जो भी हमारे अंदर की बुरी आदतें हैं वो धीरे धीरे नष्ट हो जाती है अपने आप ही। आपको कुछ परिश्रम इसमें करने की जरूरत नहीं है, धीरे धीरे अपने आप ही। आप जब मेडिटेशन करेंगे, ध्यान करना शुरू करेंगे, तो आपका जो अपने आप से कंट्रोल हट गया है वो कंट्रोल
এটা করলে কি হবো, এই জিনিসটার থেকে আর মুক্তি পাওয়া যাবে। ওষুধ খাইয়া আপনার একদিকে ভালো হয়, একদিকে খারাপ হয়, কিন্তু এটা কিন্তু একটা এমন জিনিস যে আপনার শরীরে ভর্তি হইতে হবে। এটা দুই নম্বরটা করার পরে আপনার সব দিকে উন্নতি হইবে। যে ধরনের বিশ্বাস করি ধরনের কিন্তু রাস্তা বাড়ব, যে যদি শরীর খারাপ থাকে শরীর ভালো হইব, যদি আর্থিক সংকট থাকে এখান থেকে আস্তে আস্তে সে উদ্ধার পাইব, যদি পড়াশোনা খারাপ থাকে ব্যবসাতে পড়াশোনা ভালো হইব। আপনারা যারা কাজ করেন অনেক প্রচুর কাজ করার পরে ভালো বেতন পাওয়া যায় না, বা দেখা যায় উন্নতি হন না, এখানে দেখা যাবে কিন্তু এটা উন্নতি হবে, অটোমেটিকলি হয়ে যায় যত আপনি ধ্যানটা করবেন। এই কাজটা আমরা সহযোগের মাধ্যমে করি। কাজটা পৃথিবীতে প্রতিষ্ঠানে সেটা আছে। আর এই সহযোগের যে নিয়মটা এটা তৈরি করছেন আমাদের নির্মলা দেবী। তো এই জিনিসটা আজকে আমরা আপনাদের একটা বিধানের পরে আপনারা আজকে দেখবেন যে আপনার শরীরে একটা পরিবর্তন আছে। পরে যেমন একটা কিছুর সঙ্গে সংযোগ হয়ে যায়, একটা শরীরের মধ্যে একটা ঠান্ডা শীতের মতন ঠান্ডা দেখতে শরীরে ঢুকে গেছে, এরকম একটা মনে হয় মনে করি আমি যেমন এই জগতে নাই, খুব একটা ভাব একদম যেটা আমরা নর্মাল যেগুলো আমরা ধ্যান করি বা পূজা পাঠ করি এটা আমাদের আয় এখানে আয়। আপনারা আজকের সহযোগ সেন্টার থেকে এই বিষয়টা আপনারা বুঝেবেন। সহযোগ সেন্টার থেকে সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।